সারা পৃথিবীর মানুষের চিন্তার বিষয় এখন একটি, আর তা হল পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বাড়ছে। এই উষ্ণতা বৃদ্ধির শুরু শিল্প বিপ্লবের হাত ধরে, কিন্তু বর্ধিষ্ণু এই তাপ আমাদের জলবায়ুতে এনেছে ব্যাপক নেতিবাচক পরিবর্তন। ফলাফল প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও শক্তি দুটোই বেড়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের তীব্র শিকার। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের সংগ্রামের মাত্রা দিন দিন বাড়ছে। আমরা নিশ্চয়ই এই দুর্যোগের বিপরীতে হারতে চাই না। আমাদের প্রতিটি সকাল হবে জয়ের আনন্দে উন্মাতাল। আমরা জিতবই। সময় নদীতে ছিলাম, মাঝখানে খেলা ছিলাম, আইতে পারি নাই, আল্লাহ আমার বাসায় আনছে। আবহাওয়া আগের মতো নাই, জলবায়ু আগের মতো নাই। যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হয় না। এই যে কদিন আগে শিলা পড়লো এত বড়, দিস আর আনইউজুয়াল থিং। শিলা পড়াটা আনইউজুয়াল না, অত বড় শিলা পড়াটা আনইউজুয়াল। নভেম্বরের সাইক্লোন আনইউজুয়াল না, কিন্তু একেবারে ঝড়ের বেগে সাইক্লোনটা এ মাথা থেকে মাথা চলে গেল, দ্যাট ইজ আনইউজুয়াল। পৃথিবীর বায়ুমণ্ডলকে গরম করার জন্য দায়ী প্রধানত কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই গ্যাসের পরিমাণ বর্তমানে 380 ppm। শিল্প বিপ্লবের আগে এর পরিমাণ ছিল 280 ppm। বিজ্ঞানীরা ধারণা করছেন যে এটা 500 ppm ছাড়িয়ে গেলে পৃথিবীর আবহাওয়ায় বড় রকমের পরিবর্তন আসতে পারে। বলা হচ্ছে যে 1 মিটার যদি সি লেভেল রাইজ হয় তাহলে বাংলাদেশের সুন্দরবন সহ এইভাবে প্রায় সামগ্রিক বাংলাদেশের 1/5 তলিয়ে যাবে। ইদানিংকালে তো দেখা যাচ্ছে যে বিপদ সংকেত খুব ঘন ঘন হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগও ঘন ঘন হচ্ছে। তো এটা আমার মনে হয় ধারণা যে ক্লাইমেটিক একটা চেঞ্জ হচ্ছে। চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আরও বলেন, তার এলাকার পেশাজীবী মানুষের একটা বৃহৎ অংশ জেলে। প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের জীবনেও নেমে এসেছে ভয়ঙ্কর বিপর্যয়। অনেক বেড়ে গেছে। ওই সময় তো মনে করেন 2 মাস 3 মাস 4 মাস অন্তর একবার হইতো, বা 7 মাস বাদে একবার হইতো। এখন তো ভাই প্রতি মাসও 2-3 বার হয়। তখন নদীটা ভিতর ছিল, ছোট নদী আসিল, মনে হয় 1 নম্বর 10 নম্বর হইল এই ফুলে গালে খালে মালে হাঁটাই খেয়েছি। এখন যে নদীতে ব্যবসা করি আমরা, ওই নদীতে কোনো আল্লাহ ছাড়া আর কোনো কিছু নেই। আল্লাহর কাছে কই মাওলা তুমি যেভাবে করো, মনে করছি যে এইভাবেই শেষ, এইবারে শেষ করে দেবে, আর কিছু থাকবে না। জীবিকা আহরণে সমুদ্রগামী জেলেরাই কেবল নয়, তাদের স্ত্রী সন্তান সকলেরই জীবন এখন হুমকির সম্মুখীন। 2-3 দিন সাগর থাকে, এখন তো ঘরের ভিতরে রেডি নেই, সিঙ্গেল টিঙ্গেলও করলে শোনা যা, তখন শোনা যায় একটা মনে চিন্তা করি আর কানা দানা করি, পলাই চিন্তা করি কান দিয়ে। যখন দূরত বাসছি তখন যাই 3 দিনে যাই বয়স সরে যায়, আমি পুষি উড়াতে যাই, তখন অসুস্থ। আমার লোক একটা ছেলে ছিল, ওই ছেলেটা মনে করেন ইজাতে রাখছি, আমি বাঁশগুলো ধরি রাখছি, রাখাতে যাই বাঁচি আছি। প্রাকৃতিক এই দুর্যোগ জনজীবনের সকল স্তরেই ডেকে এনেছে দুর্ভোগ। বাড়িঘর, স্কুল, মসজিদ ইত্যাদি সকল কিছুই এই ভয়ঙ্কর দুর্যোগের শিকার। এইটা ক্লাস 1 ছিল, এইটা 2 ছিল, পাশে 3, এইটা ছিল লাইব্রেরি, এইখানে আমার হেড স্যার বসতে ছিল। এইটা ক্লাস 4 ছিল, এইটা আমার ক্লাস 5 ছিল, আমি যে ক্লাস পড়তাম। এই পাশে একটা মসজিদ, এই যে আমরা নামাজ পড়তাম, তার সিঁড়িও ভেঙে নিয়ে গেছে। বিশেষজ্ঞগণ মনে করেন পৃথিবীর সর্বত্র তাপমাত্রা সমান বাড়বে না, উত্তর গোলার্ধে একটু বেশি বাড়বে। তাপমাত্রা বাড়লে সেখানে অধিক বৃষ্টিপাত হবে, ফলে বন্যার সম্ভাবনা থাকবে বেশি। আমরা 2007 যদি দেখি, জুলাইতে একটা বন্যা হলো,
আবার সেপ্টেম্বরের মাঝামাঝিতে বন্যা হলো, এবং এই বন্যার পানির স্তর ছিল কিন্তু সর্বকালে বাংলাদেশের যে পানির উচ্চ স্তর ছিল তার প্রায় কাছাকাছি, এবং 2004-এও কিন্তু একই উচ্চতার বন্যা হয়েছে। অর্থাৎ যে ধরনের বন্যা আমরা 100 বছর, 150 বছর, 200 বছর পরে একটা মারাত্মক বন্যা দেখতাম, সেটা এখন 3-4 বছর পর পর আসছে। প্রথমবার বন্যাটা যে হয়েছিল সেই বন্যাটা মানে শুকা গেছিল, পরবর্তীতে আবার পানি এসে সেই পানিটা আরো বেশি হয়েছে। গ্রামের কৃষক বা জেলে নয়, পরিবর্তিত এই জলবায়ু এখন শহরের মানুষজনেরও প্রধান ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার কস্ট বেনিফিট অ্যানালিসিস বা আমার দেশের এনভায়রনমেন্টের কস্ট বেনিফিট অ্যানালিসিসটা করছে না, দে আর ডুইং দ্য কস্ট বেনিফিট অ্যানালিসিস অন বিহাফ অফ দেয়ার কোম্পানি। শুধুমাত্র বন্যাই নয়, জলবায়ুর এই অস্বাভাবিক পরিবর্তনের কারণে খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির মতো সমস্যাগুলো প্রকট আকার ধারণ করবে। ফলশ্রুতিতে শুধুমাত্র মানুষ নয়, সকল প্রকার জীববৈচিত্র্যই ভয়াবহ বিপদের সম্মুখীন হবে। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান অনেক। সাধারণভাবে দেখতে গেলে এখন মনে হবে যে হয়তো 16-17% বেশি অবদান নয়, কিন্তু মনে রাখতে হবে যে তার সাথে 50-60% লোকের রুটি রোজগার জড়িত আছে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে কৃষি ব্যবস্থাও চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। তাই পৃথিবী জুড়ে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কা রয়েছে, কারণ মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে তাল রেখে খাদ্য উৎপাদন সম্ভবপর নাও হতে পারে। বাংলাদেশ বর্তমানে এই বিপর্যয়ের মুখোমুখি। 2007 সালে এই সমস্যা আরও তীব্র হয়েছিল। ঘাটতি পূরণে খাদ্য আমদানিও করতে হয়েছিল। যে শান্ত জলবায়ু একসময় ফসলের বন্ধু ছিল, সেই একই আলো, বাতাস, পানি এখন অপরিচিত ভয়ঙ্কর ধ্বংসমূর্তি হয়ে দেখা দিচ্ছে। এই বিপন্ন আবহাওয়ার প্রতিকূলে কে হবে জয়ী? বছর আগে প্যারিসে 13,000 লোক বেশি মারা গেছে। তার মানে হিট স্ট্রেসে বৃদ্ধরা মারা যেতে পারে, অসুস্থতা বাড়তে পারে, এবং কতগুলো বীজাণু যেটা বর্তমানে এক জায়গায় আছে আরেক জায়গায় চলে আসবে। অনেকে বলছেন বাংলাদেশে আগে ডেঙ্গু ছিল না, 15 বছর আগে। গত 5 বছর ধরে ডেঙ্গুর প্রকোপ প্রচুর। কেউ কেউ এটার সঙ্গে রিলেট করছে। এই যে আলু নষ্ট হয়েছে যার মুন্সিগঞ্জে, এটা কি সরকার ক্ষতিপূরণ দেবে? তাহলে ক্ষতিপূরণের ব্যবস্থাটা কি, সেই লাইনে চিন্তা হচ্ছে দুনিয়াতে। যে ইন্স্যুরেন্স, তো ইন্স্যুরেন্স আমেরিকাতে তো ইন্স্যুরেন্স আছে, আমেরিকার ফার্মারের কিন্তু ক্ষতি হতো না এই অবস্থাতে। তা টাকাটা পেতে সময় লাগতো, সে পরিষ্কার বৃষ্টি হয়েছে, আমার আলু নষ্ট হয়ে গেছে, আমাকে ক্ষতিপূরণ দাও। তো বাংলাদেশে এই কৃষক তো, এই মুন্সিগঞ্জের কলিমুদ্দিনের তো ইন্স্যুরেন্স নাই। তো সেজন্য এখন গ্লোবালি একটা আন্দোলন চলছে যে যেখানে ক্লাইমেট চেঞ্জের কারণে ক্ষতি হবে সেখানে গ্লোবাল ইন্স্যুরেন্স ব্যবস্থা থাকবে। জলবায়ুর এই নেতিবাচক পরিবর্তনে নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বারবার। যেহেতু নারীরা পরিবারের খাদ্য ও শিশু পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ফলে শিশুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরই সাথে। মহিলারা আরও দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে তারা একটা প্রধান ভূমিকা পালন করছে খাদ্য
নিরাপত্তার ব্যাপারে, তারপরে পানি সংরক্ষণের ব্যাপারে, পারিবারিক পানি সংরক্ষণ, তারপরে জ্বালানি ব্যাপারে, কারণ তারা রান্না বান্না নিয়ে কাজ করে, এবং জলবায়ু কিন্তু এই কয়েকটা বিষয় বেশ ভালো রকমের একটা প্রভাব আসবে। আর সেক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জের ফলে কিন্তু যদি ডিজাস্টার বাড়ে, যদি অনেক রকমের পরিবর্তন আসে প্রাকৃতিক সম্পর্কে, তারা কিন্তু পিছিয়ে পড়বে। বন্যা, জলোচ্ছ্বাস, অধিক কুয়াশা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির মতো আরও একটি দুর্যোগ খরা। খরা আক্রান্ত অঞ্চলে সুপেয় পানি সংগ্রহই অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে শুকনো মৌসুমে। চাষাবাদ বন্ধ থাকে পানির অভাবে। খাওয়ার পানির জন্য 4 কলস লাগে দিন, আর রান্নার পানির জন্য 2 কলস লাগে। তা ফিল্টারের পানি দেওয়া আছে, ফিল্টারটা অনেক দূরে, আর খাওয়ার রান্নার পানি একটু নিকটে ফিল্টার ছাড়া, ওখান থেকে নিয়ে আমরা রান্না বান্না করি আর কি। আমাদের খুবই পানির সমস্যা। এই যে আমরা ইন্দ্রাজি এখন পানি খাবো, এটাই আমাদের সমস্যা। এই ধরেন মাইল খানিক যেতে হবে এখন। এই যে এখন বাচ্চাকে শুয়ে দিয়ে গেলাম, বাচ্চা এখন কাঁদবে না, এটাই তো আমাদের সমস্যা। বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তন বিষয়টিকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রণয়ন সহ খাপ খাইয়ে নেবার বিভিন্ন উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। জাতীয় নীতিতে আসলে এখনো জলবায়ু বিষয়টা তেমন গুরুত্ব পায় নাই। মাত্র কয়েক বছর হলো আমরা বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছি। আমরা ইতিমধ্যেই বুঝে গেছি যে পরিবেশ ও বন মন্ত্রণালয় এ বিষয়ে নেতৃত্ব দিতে পারে, কিন্তু একা শুধুমাত্র জলবায়ু পরিবর্তন বিষয়টা সম্পন্ন করতে পারবেন। IUCN বাংলাদেশ দক্ষিণাঞ্চলীয় নোয়াখালী জেলার 2টি থানায় নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় প্রমোশন অফ অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট ভেরিয়েবিলিটি ইন বাংলাদেশ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। 2004 সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পের আওতায় এই অঞ্চলের কৃষিজ, মৎস্য জীবিকা এবং স্থানীয় মাত্রার জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয়ে ব্যাপক গবেষণা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে উন্নতমানের গৃহ নির্মাণ এবং অধিকতর মজবুত সমুদ্রগামী জেলে নৌকা তৈরি করা হয়েছে। এছাড়াও সমুদ্রগামী জেলেদের মধ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম এবং তাদের মাঝে ঘূর্ণিঝড়ের সতর্কতা সংক্রান্ত নির্দেশাবলী শোনার জন্য রেডিও বিতরণ করা হয়েছে। লবণাক্ত জমিতে কৃষি কার্যক্রমের অংশ হিসেবে নতুন জাতের বীজ উদ্ভাবন করার চেষ্টা চলছে। এই আলাপ আলোচনাটা আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমাদের আলাপ আলোচনার ভিতরে ছড়িয়ে দিতে হবে। দুর্যোগ মোকাবেলায় প্রথমেই প্রয়োজন সকল স্তরের মানুষের একাত্মতা। এই বিরূপ জলবায়ু সম্পর্কিত সকল তথ্য ও তত্ত্ব ছড়িয়ে দিতে হবে শহর থেকে গ্রামে, প্রতিটি মানুষের মাঝে। It is the right of poor countries to meet their development needs and achieve their dignity. Freedom from hunger, injustice, terror, and political repression will be threatened by climate change all over the world. No part of the planet is free from this danger. Climate security is a global affair. Climate change is an issue of global injustice and must be a affair now.